আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসা কয়েকটা এমসিকিউ সমাধান করব। এই এমসিকিউগুলো আমাকে একটা ছোট ভাই দিয়েছে। তো আমার একটা মেন্টরশিপ কোর্স আছে, এই কোর্সে যারা ভর্তি হবা তারা মেন্টরশিপ পাইবা এবং সাথে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে যে কোনো সমস্যা তোমরা আমাকে ইনবক্স করতে পারো এবং তোমাদের আমরা কি সমাধান করে দেবো সাথে সাথেই। তো চলো এমসিকিউগুলো আমরা সমাধান করি। তো সে তিনটা এমসিকিউ দিয়েছে, তো যতগুলো এমসিকিউ দিয়েছে আমরা সেগুলো সমাধান করে দিব। তো প্রথম যে প্রশ্ন সেটা হলো, একটি নল থেকে 2 মিটার/সেকেন্ড বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদ হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। ধরা যাক পানি দেওয়াল থেকে রিবাউন্ড করছে না। দেওয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে? চিত্র আঁকে আমি ব্যাপারটা বুঝাই। এইটা মনে করো একটা দেওয়াল, এইটা হলো দেওয়াল। এই দেওয়ালের মধ্যে 0.3 সেন্টিমিটার, 0.03 প্রস্থচ্ছেদ, এতম কি মিটার স্কোয়ার একটা পাইপ দিয়ে মনে করো এখান থেকে পানি ছুটছে। তো এখান থেকে কি পানি ছুটছে, এই পানিটা কি করছে, এইভাবে ব্যাক না করে সরাসরি কি নিচের দিকে পড়ছে। এর মানে কি শেষ বেগ কত? 0। এখানে শেষ বেগ কত? 0। আচ্ছা, তো আমরা সবাই এই সূত্রটা পড়ছি যে বলের ঘাত যেটা Ft ইকুয়াল টু কি m v2 মাইনাস v1, v2 মাইনাস v1, এটা কি বলের ঘাতের যে সূত্র সেইটা। তো এইখান থেকে কি আমরা সহজেই বলটা বের করতে পারি, কারণ এখানে বলছে কি দেওয়ালে কি পরিমাণ বল প্রয়োগ হবে। তো আমরা বলটা এখানে খুব সহজেই বের করতে পারি। তো আমরা কিভাবে বের করব, এখানে যে দেখো এফটা আমরা এখানে রাখি এম ভি, এটা আমরা স্মল বি দিই, এম ভি ডিভাইডেড বাই টি, এটা কিন্তু লেখা যায়, তাই না? তো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, তোমরা যারা ঘনত্বের সূত্র পড়ছো, রো ইকুয়াল টু কি এম ডিভাইডেড বাই ভি, এখান থেকে কি লেখা যায় এম ইকুয়াল টু রো ভি, এইটা হলো ঘনত্বের সূত্র। তাহলে এখান থেকে আমরা এম ইকুয়াল টু কি লিখতে পারি রো বি। আচ্ছা, রো না হয় আমরা লিখলাম, বিটা কি, বি হলো এখানে আয়তন, বিটা কি বি হলো এখানে আয়তন। তাহলে আয়তন ইকুয়াল টু কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তন মানে কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা। তাহলে এখানে আমরা আচ্ছা নিচে লিখি, দেখো আমাদের ছিল কি এম ভি বাই টি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এম এর জায়গায় রো ইনটু ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এখানে ছিল বেগ, ডিভাইডেড বাই টি। এইটুক ঠিক আছে। তো আমরা ছোটবেলায় এই সূত্রটা সবাই পড়ছি, এস ইকুয়াল টু বিটি। তাহলে এস হলো সরণ, তাহলে এটাকে আমরা এইচ লিখতে পারি, এইচ ইকুয়াল টু কি বি বাই টি। এখান থেকে যদি আমরা বেগটা লিখি বি, বেগ বি ইকুয়াল টু কি এইচ বাই টি। তাহলে এইচ বাই টি ইকুয়াল টু কি লেখা যায় বেগ, তাই না? তাহলে দেখো এই যে এইচ বাই টি, এই এইচ বাই টি ইকুয়াল টু কি লেখা যায় বেগ, তাহলে রো এ বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার যে এটা ইয়া থাকবে সেটা হলো এইটা মুখস্থ করবা, এই সূত্রটা সরাসরি মুখস্থ করবা, কারণ এই সূত্রের অঙ্ক মাঝে মাঝে আসে। এটা কি ঢাকা ইউনিভার্সিটি 9-10-এ আসছিল, এরপরেও বোর্ড প্রশ্ন আসে, বিভিন্ন জায়গায় এই সূত্রটা আসে। এখন রোয়ের মান কত দেওয়া আছে 1000, এরপরে প্রস্থচ্ছেদের যেটা ক্ষেত্রফল দেওয়া আছে যেটা কত 0.03 ইন্টু বেগের মান কত, এখানে বেগের মান দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে 2 4000, 4000 ইন্টু 0.3 কত, এটা আসে 120 নিউটন। তো এখন প্রশ্ন হলো যে এটা একটু ক্যালকুলেশন কঠিন, কিন্তু আগে ডিওতে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। সো আগের কোশ্চেনগুলো দেখবে একটু কঠিন আছে মানে ক্যালকুলেশনটা, তো সেটা তখন বুঝবা যে এটা কি তখন ক্যালকুলেটর ছিল। যাই হোক, এখন আমরা এটা সমাধান করি। এটা আসছিল, এটা হলো সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিশ্ববিদ্যালয়টা আছে সেটা। যাই হোক, এখানে বলা হয়েছে একটি শিকলের
1/4 একটি টেবিল থেকে নিচের দিকে ঝুলছে। শিকলের ঝুলন্ত অংশ টেবিলের উপর পর্যন্ত নিতে কত কাজ করতে হবে? এখানে শিকলের বর দেওয়া আছে কত m, দৈর্ঘ্য দেওয়া আছে l। আচ্ছা, আমরা একটু চিত্র আকারে একটু বুঝি। এটা মনে করো চিত্র, এটা হলো একটা টেবিল, এটা টেবিল। তো এই টেবিলের উপরে একটা শিকল ঝুলে আছে। এখানে একটা কি আছে? শিকল ঝুলে আছে। এটা মনে করো শিকল। তো এখানে যদি একটা শিকল ঝুলে থাকে তাহলে এখানে কি বলছে? এইটা শিকলের বর হলো m, কি বলছে এখানে 1/4 শিকল ঝুলে আছে। তো আমরা কি জানি? W = m g h, এটা হলো সূত্র আমাদের মেইন। আচ্ছা, m g h, তাহলে এখানে m কি হবে? যেহেতু এখানে বলা হয়েছে 1/4, তাহলে mটা কত হবে? মোট বরের m/4, এটাই তো হওয়ার কথা, তাই না? বলা হয়েছে কি শিকলের বর 1/4 কি ঝুলে আছে, তাহলে আমরা 1/4 উঠাবো, তাহলে এই বরটা কত হবে? m/4। আশা করি বুঝতে পারছো। এরপরে কি বলছে? এইখানে যদি m/4 আসে যদি 1/4, তাহলে এখানে যে এইচটা হবে, উচ্চতাটা হবে, সেটা কত হবে? সেটাও তোমাদের মনে হইতে পারে যে l/4 হবে। সেটাও কি l/4 হবে, কারণ l/4 অংশটাই তো ঝুলে আছে এই টেবিলের মধ্যে। এটা মনে করো কি, এটা মনে করো l/4, এই অংশটা ঝুলে আছে, বুঝতে পারছো? তাহলে এটা কত হবে? l/4। তো যারা বর কেন্দ্রের সরণ পড়ছো, বর কেন্দ্রের সরণ এই টপিকটা যারা পড়ছো, যেমন এই যে চৌবাচ্চার অঙ্কগুলো, চৌবাচ্চার অঙ্কগুলো করছো যারা, তখন কি করছো? এইচটা কি নিয়েছিল? l/2, সেটা মনে আছে তো, তাই না? তখন এইখানেও সেম জিনিসটা হবে। যখন আমরা এই যে এই বরটা যখন তুলবো আমরা, তখন এখানে এই l/4 হবে না, l/4 হবে না, কত হবে? l/8। এইটা কি হবে? l/8। কারণ কি? কারণ হলো, মনে করো আমরা যে এই শিকলটা এইখানে ছিল, এটা মনে করো শিকল, এই শিকলের বর কেন্দ্রের সরণটা কোথায়? এইটা সরণ বর কেন্দ্রের মাঝখানে হয় সবসময়। বর কেন্দ্রের সরণটা হয় কোথায়? মাঝখানে। তাহলে মাঝখানে যদি বর কেন্দ্রের সরণ হয়, এইটা কত? সম্পূর্ণটা হলো l/4, তাহলে এই যে এই অংশটা কত? l/8। এটা কত? l/8। বুঝতে পারছো আশা করি? এটা হবে কত? l/8। তাহলে এটার উত্তর কি হবে? m/4 ইন্টু জি ইন্টু এইচ কত হবে? l/8। তাহলে এখানে আসে কত? 32, 1/32 m gl, এইটা। তাহলে এটার উত্তর কত হবে? এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের প্রশ্ন যেটা, সেটা আসছিল কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 আসছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলছে যে, এখানে কি বলছে? একটি কণা t=0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল t সময়ের সমানুপাতিক। তাহলে বলটা কি? সময়ের সমানুপাতিক। কণাটির গতিশক্তি নিচের কোনটার সমানুপাতিক? মানে বলছে যে গতিশক্তির সাথে আমাদের এই সময়ের যে সম্পর্ক, সেটা বের করতে বলছে। তো তোমরা একটা জিনিস বলো যে গতিশক্তির সাথে কি সময়ের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না? তো তোমাদের উত্তর হবে যে এখানে গতিশক্তির সাথে সময়ের সরাসরি কোনো সূত্র নাই বা সমীকরণ নাই। কিন্তু আমরা এটা পড়ছি যে সবাই E=p²/2m, এটা সবাই পড়ছি। এখান থেকে আমরা কি লিখতে পারি? ইকে সমানুপাতিক p², এটা লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। তো এটা আমরা লিখে রাখলাম এখানে, 1 নম্বর সমীকরণ বা লিখে রাখলাম। তো আমরা আরেকটা কাজ করতে পারি এখানে। তোমরা এইটা পড়ছো সবাই যে, এটা পড়ছো সবাই যে F = dp/dt, অর্থাৎ সময়ের সাথে যে ভরবেগের পরিবর্তন, সেটা কি বল নির্দেশ করে। সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, এটা পড়ছো
মানে নিউটনের যে দ্বিতীয় সূত্র যেটা সেখান থেকে এটা নিয়েছি। তাহলে এখান থেকে কি লেখা যায়, ডিপি ইকুয়াল টু এফ ডিটি, এটা লেখা যায়। আচ্ছা, বুঝতে পারছো। এখানে কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, কণাটির উপর প্রযুক্ত লব্ধি বল সময়ের সমানুপাতিক। তাহলে এখান থেকে কি লেখা যায়, এফ সমানুপাতিক টি, অর্থাৎ প্রযুক্ত যে লব্ধি বল সময়ের সমানুপাতিক। তাহলে এখান থেকে লেখা যায় এফ ইকুয়াল টু কে টি। তো আমরা এখানে এফ ইকুয়াল টু কে টি বসিয়ে দিব, কে টি ডি টি। তো যারা এখানে ইন্টিগ্রেশন পড়ছো যারা, তারা এখানে পারবা যে এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়। দেখো এখানে কি হয়, কে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ডি, আচ্ছা ডিটি হবে না এইটা, তাহলে এটা কি হবে, কে টি স্কোয়ার বাই টু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কি, ই কে সমানুপাতিক পি স্কোয়ার। এখান থেকে লেখা যায় ই কে, পি এর মান কত, দেখো এখান থেকে আমরা জাস্ট টি স্কোয়ারটা নিব, টি স্কোয়ার এর উপর স্কোয়ার, তাহলে ই কে সমানুপাতিক টি ফোর। তাহলে এটার উত্তর কত হবে, টি ফোর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরও তোমরা যদি না বোঝো তাহলে কমেন্টে জানাও। আর যারা কোর্স কিনতে চাও তারা কি এইখান থেকে দেখো, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনতে পারো। তো আজকে এই পর্যন্তই।